আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ কি খবর সবার? আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্সিটি প্রোগ্রামে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো তোমরা অলরেডি আমাদের ইউটিউবে দেখেছো যে আমাদের ফিজিক্সে এবং ম্যাথের উপর অলরেডি ভিডিও চলে গেছে। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের কাছে আগে নিয়ে আসছি হলো কেমিস্ট্রি লেকচার। ইনশাআল্লাহ তোমাদেরকে ভার্সিটি পরীক্ষা চান্স শেষ পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে তার শেষ পর্যন্ত সবসময় তোমাদের সাথে চ্যাপ্টার কোশ্চেন খুঁটিনাটি তার ভিতরের কোনো ডিপ নলেজ বলে সেইটা বা বই দাগানো থেকে শুরু করে যতটুকু গাইডলাইন থেকে শুরু করে যতটুকু তোমাদেরকে সাপোর্ট দেওয়া যায় শেষ পর্যন্ত আছি ইনশাআল্লাহ। সো আসো আমরা কেমিস্ট্রি আমাদের শুরু হবে হলো পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার দিয়ে। কারণ এই চ্যাপ্টারটা ভালো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের হলো ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ এখানে ছোট ছোট অনেক ভালো ভালো আমাদের এমসিকিউ গুলো আসে। সো এইটা দিয়ে আমরা আমাদের কেমিস্ট্রি যাত্রা শুরু করতেছি। সো এইখানে যতগুলো টপিক হয় সবগুলো টপিককে আমি কয়েকটা ভাগে ভাগ করে তোমাদেরকে ভাগে ভাগ করে আমি তোমাদের স্লাইড সাজিয়েছি এবং দেখবো প্রচুর পরিমাণ কোশ্চেন আমি রাখছি, যার কারণটা কি, কারণ আমি যতগুলো পড়াবো তার থেকে বেশি তোমরা প্র্যাকটিস করতে পারো, কারণ তোমাদের প্র্যাকটিস করা দরকার। সো এই জন্য অনেকগুলো কোশ্চেন আমি নিছি, কিছু আমি করাবো, বাকিগুলো তোমাদেরকে এক্সাম্পল দেওয়া থাকবে। তোমরা এই কোশ্চেনগুলো আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে সুন্দর মতো আপলোড করে দিবে। যার যত কোশ্চেন আছে তোমরা গ্রুপে করতে পারো, যদি পার্সোনালি দরকার পড়ে পার্সোনালি মেসেজ দিতে পারো এবং কোনো ফোন নাম্বার দেওয়া থাকবে দেখবা, দরকার পড়ে যদি খুব জরুরি দরকার পড়ে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। এইটুকু ফ্লেক্সিবিলিটি আমি তোমাদেরকে দিচ্ছি। সো আসো আমরা আমাদের প্রথম টপিকের দিকে মুভ করি। দেখতে পারতেছো আমাদের প্রথম টপিকের নাম দেওয়া আছে টাইপ 1। কি দিছি আমরা বলতো? টাইপ 1 দিছি হলো যে মোল সংখ্যা সম্পর্কিত, মানে মোল সংখ্যা রিলেটেড। ওকে, সো যেহেতু আমাকে এখানে বলছে কি মোল সংখ্যা রিলেটেড, তাহলে আমরা সবাই একটু থিওরিটা দেখে আসি না, কিন্তু থিওরি দেখা উচিত। মোল সংখ্যা মানে কি, থিওরি বলতে কি বোঝায়, মোল সংখ্যা মানে কি, ভার্সিটি ক্লাস তোমাদেরকে একদম শর্টলি খুব ভালো মতো বুঝতে হবে। মোল সংখ্যা মানে কি বলো? আচ্ছা, মোল সংখ্যা মানে হলো m সমান সমান কি W/m। ওকে, দেন কি হইতে পারে V ডিভাইডেড বাই 22.4, যেটা হলো লিটারে বা এসটিপি তে। তারপরে কি আছে আমাদের আরো আছে হলো n/na। তারপরে কি আছে V ইনটু s, এই ভিটা হবে কি, সেই ভিটা হবে লিটারে। দেন আরেকটা হবে কি, যদি আমি আইডিয়াল গ্যাস চিন্তা করি, গ্যাস হওয়ার কি হবে n সমান সমান কি PV/RT। আমার টোটাল হলো এই কয়টা সূত্র আমার হলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে লাগবে। এটা হলো এই কয়টা জিনিস মোল সংখ্যার সম্পর্কগুলো আমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা এবার আসো এটা দিয়ে যতগুলো ম্যাথ পসিবল আমরা করা ট্রাই করব। দেখো যেহেতু ভার্সিটি, তার মানে তোমাদের কোশ্চেন এমন ভাবে দেওয়া হবে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ না, তার মানে কোশ্চেন ওইভাবেই দিবে যেটা কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া করা যাবে বা একটু কমন সেন্স খাটালে মিলে যাবে। খেয়াল করো, আমি চেষ্টা করব ওইটুকু তোমাদের ধরায় দিতে। দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, প্রথম কোশ্চেন আমাদের এই টাইপ নিয়ে, আচ্ছা প্রথম কোশ্চেন কি বলছে, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? পরমাণু মানে কি বলতো, মোট সংখ্যা থেকে পরমাণু মানে হলো এই এনটাকে ডিফাইন করে হলো পরমাণু। দেখো প্রশ্ন 1.10 গ্রাম হাইড্রোজেন, 14.7 গ্রাম অফ ক্রোমিয়াম, 2 গ্রাম অফ হিলিয়াম, 7 গ্রাম অফ নাইট্রোজেন। বুঝছো, নাইট্রোজেন তার মানে কি, দেখো আমরা যদি বলি 1.10 গ্রাম পরমাণু বের করা হবে, তার মানে কি আমরা জানি n সমান সমান W/m এবং সমান সমান হলো n/na, রাইট? পরমাণুটা হলো আমার n। এখন তোমাকে যদি বলছি, তোমাকে দেওয়া আছে কি, ধরো প্রথমে বলছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি কি বলতে পারবো, উপরে লিখবো হলো 1.10, তার আণবিক পারমাণবিক ভর হলো 1, যেহেতু বলছে পরমাণু বা অ্যাটম, তাহলে 1 সমান সমান হবে হলো n/na, তাহলে এখান থেকে আমি n পাবো। তারপরে যদি আমাকে বলতো ক্রোমিয়াম যেটা ছিল, ক্রোমিয়ামের ক্ষেত্রে কত ছিল, আমি এখানে তোমাদের কমন সেন্সটা বুঝবো, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে। ক্রোমিয়াম যাই ছিল তাই আমি লিখতেছি না, ক্রোমিয়াম কত, ক্রোমিয়ামটা আমি লিখে জাস্ট এমই লিখতেছি। তারপরে ধরো হিলিয়ামটা কত ছিল আমার, হিলিয়ামটা ছিল হলো 2 হবে কত, হিলিয়াম ছিল 4। তারপরে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনটা কি হবে, নাইট্রোজেনটা হবে হলো তোমার 7/14, তাই তো? এখন তুমি একটা
জাস্ট কমন সেন্স ভাবো তো, এটা খেয়াল করতেছো এই এনটা মোল সংখ্যা, ডাব্লিউ ভর, এম আণবিক ভর, এনটা হলো তোমার পারমাণবিক সংখ্যা, এন হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এখন তুমি দেখো তো আমি যতগুলো কাজ করছি এইটার ক্ষেত্রে আমার মোল সংখ্যা কত আসে দেখো তো। আমি বলি তার মানে কি এন এর সাথে মোল সংখ্যার সাথে এন এর সম্পর্ক কি সমানুপাতিক না? আমি কি এরকম বলতে পারি যেটাকে এখানে বলা যেতে পারে আমার যে এন মোল সংখ্যা ইজ প্রপোর্শনাল টু তোমার পারমাণবিক সংখ্যা। তার মানে কি যার মোল সংখ্যা যত বেশি তার পরমাণু সংখ্যা তত বেশি। তার মানে এখানে আমি যদি মোল সংখ্যা চিন্তা করি, এখানে মোল সংখ্যা কত আসে বলতো? এটার মোল সংখ্যা আসে হলো 1.10। তো এখানে চিন্তা করতে এম এর মান তো অনেক বড়, ক্রোমিয়ামের ক্ষেত্রে अराउंड 63 মনে হয় ছিল, ভুল না করে থাকি। তাহলে তো 14 কে 60 ভাগ করা মানে কি আমার 1 এর থেকে ছোট না? এটা তো অনেক ছোট। তার মানে কি এইটা তো আমার 1 থেকে ছোট হবে, রাইট? তার মানে কি 1.10 থেকে ছোট হয়ে গেল। 2/4 মানে কি এটাও হাফ, এটাও 1 থেকে ছোট, মানে এটা থেকে ছোট। 7/14 মানে এটাও মানে 1 থেকে ছোট। চিন্তা করো তো, জাস্ট কমন সেন্স আমার সবগুলোর ক্ষেত্রে মোল সংখ্যার মান আমার হলো 1.10 থেকে ছোট। তো মানে সবচেয়ে বেশি মোল সংখ্যা আমার কোথায় আছে? সবচেয়ে বেশি মোল সংখ্যা আমার আছে হলো হাইড্রোজেনের মধ্যে। তাহলে যেখানে মোল সংখ্যা যত বেশি আমার পরমাণু সংখ্যাও কি তত বেশি। তাহলে আমার आंसर কি হবে? তাহলে আমার आंसर হবে হলো এ, যে 1.10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। আশা করি ক্লিয়ার আছে। এরপরটা আসো। ওকে, আচ্ছা পরেরটা কি বলছে? পরেরটা বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে। কোন গ্যাস? কোন গ্যাস মানে কি নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, আর্গন। কোন গ্যাসটা তোমার হলো এসটিপি তে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? ওকে, কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? তাহলে চিন্তা করো তো, আমি যদি আয়তন যেহেতু কনসেপ্ট চলে আসছে, তাহলে আয়তন আমি চলে যাই। আমরা তো মোল কি করছি যে n সমান সমান w বাই m, আয়তনের কনসেপ্টে গেলে ধরো v বাই 22.4। আচ্ছা, কোশ্চেন আমাকে বলে দিয়েছে তাপমাত্রা ও চাপে এসটিপি তে কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন করে, মানে আমার কি w আমাকে বলে দিয়েছে 1, আমাকে বের করতে হবে এই ভিটা আমাকে বের করতে হবে আয়তন। তো এখন এটা একটা কমন সেন্সের বিষয়। এখানে তাকাও একটা জিনিস, প্রত্যেকটার ক্ষেত্রে w কিন্তু আর কনস্ট্যান্ট, আমাকে যদি v বের করতে হবে, তার মানে v মানে কি বলতো? v মানে দাঁড়াবে হলো w বাই m ইনটু 22.4। তাহলে w বাই m ইনটু 22.4 যদি হয়, তার মানে এখানে আমার w কিন্তু কনস্ট্যান্ট, কারণ এটার নাম 1 বলে দিয়েছি সব গ্যাসের ক্ষেত্রে। 22.4 আমার কনস্ট্যান্ট, তাহলে v এর সাথে সম্পর্কটা কি বলতো? m এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। দেখছো, v এর সাথে আয়তনের সাথে আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। একটা নির্দিষ্ট ভরের জন্য, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আয়তনটা হলো তোমার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তার মানে কি ভর যার যত কম আণবিক ভর তার আয়তন তত কি হবে? বেশি। তাহলে তুমি আমাকে বলো নাইট্রোজেনের ভর এখানে কত দাঁড়াবে? যদি n2 বলি তাহলে কত হবে? 28, হাইড্রোজেন হবে কত? 2, অক্সিজেন হবে কত? 32, আর্গন কত? 36 বা 36 ধরুন 36। তাহলে তুমি চিন্তা করো তো, তাহলে আমরা সবচেয়ে ভর আমার আয়তন বেশি লাগবে। বেশি আয়তন কার? v ম্যাক্সিমাম যদি আমি বলি, v ম্যাক্সিমাম কখন হবে? যদি আমার আণবিক ভরটা কি হয়? মিনিমাম হয়। আণবিক ভর মিনিমাম হয়। তাহলে মিনিমাম কত বলো? এখানে আমার আণবিক ভর মিনিমাম কত? মিনিমাম হলো হাইড্রোজেন। হাইড্রোজেন, তার মানে আমার आंसर কি হবে বলো তো? হাইড্রোজেন। তাহলে পরীক্ষা হলে যদি তুমি এখন তাহলে বোঝাচ্ছি দেখে টাইম লাগতেছে, বাট তুমি যদি পরীক্ষা হলে থাকবা অলওয়েজ মাথায় কি রাখবা? একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে যখন 1 গ্রাম বলে দিছে, গ্রাম ফিক্সড w ফিক্সড, তার মানে আয়তনের সাথে আণবিক সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের তত বেশি জিনিসগুলো কি হবে? ক্লিয়ার হবে। তারপরে বলছে এসটিপি তে কোন গ্যাসের 1 লিটার নাইট্রোজেনের ওজন কত? এটা আসছে চিটাগাং ইউনিভার্সিটিতে এপ্রিল 22-এ। ও এসটিপি তে কোন গ্যাসের 1 লিটার নাইট্রোজেনের ওজন মানে কত? এখন দেখো ভাইয়া বলছে ওজন মানে তো ফিজিক্সের ভাষায় আমাদের w মানে mg। দেখো তো একটার কোন একক আছে? একটার কিন্তু একক নাই। তাহলে এখন বলো তো এককের রাশি মানে কি আমার? এটা মোল না, কেমিস্ট্রি এখানে এককের তো মোলই আছে আমার। তাহলে এখানে আসলে তোমাকে মোল বের করতে বলতেছে। তাহলে মোলের সূত্র কোনটা করতে বলছে? 1 লিটার এসটিপি বলছে। তার মানে কি হবে বলো তো? 1/22.4। এখন বলতে হবে এটা ক্যালকুলেট কিভাবে করবে? দেখো ভাই এটা ক্যালকুলেট করতে খুব বেশি কঠিন লাগে না আসলে। একটু যদি চিন্তা করো 22.4 কে তুমি 1 দ্বারা ভাগ দেবে, এরকমই তো কিছু একটা, তাই তো? এখন এটা তো ভাগ দেওয়া যায় না। এখন তুমি কি করে ভাগ দেওয়া যায় না? আমরা একটা কি জানি? আমরা জানি একটা
0 নিই, পয়েন্ট নিলে একটা 0 বসাই, তাই তো? তারপরও কি এখানে গুণ হবে? হবে না। আচ্ছা এটাকে তুমি যদি এভাবে না করে ধরো আরেকটু ভালোভাবে তোমাদেরকে বুঝাই। ধরো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা হলো লিখতে পারি হলো এইভাবে। দেখো তো আমরা যদি উপরে একটা 10 দ্বারা গুণ দেই, নিচেও 10 দ্বারা গুণ দেই, তাহলে কত হবে বলতো? 10 মানে 2.24। যদি এবার আমি 100 আর 10 মানে 100 দ্বারা গুণ করি, টোটাল 100 মানে 10 দ্বারা আর 10 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 224। তার মানে কি তুমি 100 কে 224 দ্বারা ভাগ দিচ্ছ, তাহলে 100 কে যদি তুমি 224 দ্বারা ভাগ দাও, 224 এখানে হলো 100, তাহলে এটা কি আসলে ভাগ যায়? 224 কে ভাগ যায় না, এটা তুমি 0 আনলা, একটা 10 ভিতরে 1000 হয়ে গেল। তাহলে এখন তোমার হলো এখানে ভাগ করাটা পসিবল। তাহলে ভাগ করা যদি পসিবল হয়, তাহলে বলো তো এখানে কত পেয়ে যাবে? কাছাকাছি 1 24 দুগুণে 1 হবে না, 2 কত 4 দুগুণে 8, 2 দুগুণে 4 হবে না, 3 দিলে কত হবে? 3 দুগুণে 6 হবে না, 7 দুগুণে কত? 14, 3 দিলে না 4 দুগুণে 8, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, 5 দিলে বেশি হবে, তুমি হলো এখানে 4 দিবা। তাহলে 4 দিলে কত আসবে? 4 4 16, 4 দুগুণে 8 16, 6 থেকে 1, তাহলে 8 থেকে 9, 4 দুগুণে 4 16 16 6 থেকে 1, 4 দুগুণে 8, 8 থেকে 9, 4 দুগুণে কত? 8, 896। তাহলে দাও 0.4 দিলে কত? 896, 896। তাহলে কত আসে আমার? 4 10 0, এটা 9 10 1, আর 8 থেকে 9 10 থেকে 104, ঠিক আছে? 104 থেকে 224 কি একটা তার ডিভাইডেবল হয়? হয়। দশমিক দিয়ে তুমি দিছিলে আরেকটা শূন্য যাবে, তাহলে এখন তুমি কত দ্বারা ভাগ করবা? ভাইয়া আর ভাগ করার আমার দরকার নাই, তুমি খেয়াল করো 0.4 কই আছে অপশন, তুমি খেয়াল করো তো, এটা 0.24, এটা আগে পসিবল না, এটা হলো 0.024, এটা পসিবল না, 0.0 না, 0.4 আসছে, তাহলে এটাও না, তাহলে আমার आंसर কি হলো? आंसर হবে 0.45। এটা आंसर তাহলে কি দাঁড়াবে বলো? आंसर হবে 0.45, ঠিক আছে? আচ্ছা বললাম তো সব তুমি দাও, তারপর শিওর করে দেখো, তুমি দেখো অপশন 5 0.4 চলে আসছে, 0.4 কিন্তু একটা অপশনই আছে 0.4, আর কোথাও নাই। সো ঠিক মতো ক্যালকুলেট করলে ভুল হবে না। আচ্ছা পরেরটা দেখো কি বলছে, এটা চিটাগাং বোর্ডে, চিটাগাং ইউনিভার্সিটিতে 8.4 গ্রাম 5 গ্রাম অ্যামোনিয়াতে কত পরমাণু মোট সংখ্যা কত পরমাণু বের করতে বলছে। আচ্ছা একটা কথা এখানে একটা কনফিউশন আছে, এটা ক্লিয়ার করে আসো তো। দেখো তো একটু বড় জানো কিনা দেখো তো, n সমান আমার কি হয়? W/m। আচ্ছা পরমাণু বের করতে বলছে মানে হলো আমার এখানে হবে কত? n/na। এখানে একটা কনফিউশন অনেক ক্লিয়ার, ভুল করলাম, আমি তোমাদের বলতেছি কি করব আসলে তোমরা। এখানে n/na আমাকে w বলছে কত? 8.5 গ্রাম, তার মানে আমি এখানে w এর মান বসাচ্ছি কত? 8.5। m তো অ্যামোনিয়ার ভর কত? 17 গ্রাম, তাই না? 17 সমান এখানে দিলে n এবং এখানে অ্যাভোগাড্রো নাম্বার তুমি বসাই দিলাম, ভালো কথা। এখন বলতে পারি ক্যালকুলেট কিভাবে করে, তোমাদেরকে একটু শান্তির জন্য বলি। যতটুকু আমি জানি যে চিটাগাং ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর এলাও করে, সো এই জন্য ওখানে এত বড় বড় ম্যাথগুলো দিছি, ঠিক আছে? সো না হলে এটা আসলে ক্যালকুলেটর ছাড়া পসিবল না, এই জন্য মানে অনেক টাইম সাপেক্ষ, সো ক্যালকুলেটর ওখানে এলাও, এই জন্য তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা এখন দেখো 8.5/17 এটা দেওয়া, এখন তুমি যে এই এনটা যেটা বোঝার জন্য সেটা দেখো, এই যে এনটা, এই এনটা তোমার আসলে কি বলতো? অণু না পরমাণু? কোন সংখ্যা? আবার এখানে যে অ্যামোনিয়াটা দেখতেছো না, এই অ্যামোনিয়াটা একটা অণু পরমাণু, একটা অণু। ইট মিন্স এই যে এনটা বের হবে, এটা হবে হলো তোমার অণু সংখ্যা না পরমাণু সংখ্যা। ওকে, তার মানে তুমি যখন এটাতে বের করতেছো, এটা একটা আমার কি অণু, তার মানে হলো এখানে তুমি যেটা বের করবা সেটাতে কি বের হবে? অণুর সংখ্যা। তোমাকে বলছে পরমাণু সংখ্যা, তাহলে কিভাবে করবা? এখান থেকে যে এনটা তুমি পাবা ক্যালকুলেট করার পরে, সেই এনটা তুমি যে মানটা পাইছো ক্যালকুলেট করে এখান থেকে, সেই মানটার সাথে তাহলে কি করতে হবে দেখো তো, তোমাকে বলছে পরমাণু সংখ্যা, তাহলে তোমার পরমাণু সংখ্যা হবে পরমাণু সংখ্যা কি হবে? দেখো পরমাণু সংখ্যা হলো, দেখো তো একটা অণু, একটা অ্যামোনিয়া অণু NH3, পুরো একটা অণু টোটাল, তাহলে এই টোটাল অণুতে আমার কয়টা পরমাণু আছে? একটা হাইড্রোজেন, তিনটা একটা নাইট্রোজেন, তিনটা হাইড্রোজেন। ইট মিন্স টোটাল পরমাণু হলো 4টা। একটা অণুতে 4টা পরমাণু আছে, তাহলে তোমার 8.5 গ্রাম অ্যামোনিয়াতে কয়টা অণু আছে? n সংখ্যক পরমাণু আছে, n সংখ্যক অণু আছে, n সংখ্যক অণু আছে। তাহলে আমার তাহলে কয়টা? একটা, যদি চিন্তা করো একটা অণুতে 4টা পরমাণু, তাহলে কি হবে? n সংখ্যক অণুটা হবে n * 4, ঠিক আছে? n * 4, এটা হবে তোমার आंसर। ক্যালকুলেটরে n এর মানটা বের করে তাকে 4 দ্বারা গুণ করে দিতে পারবা, সেটা হবে তোমার জন্য কি आंसर।
এখন বলো ভাই কিলোমিটার কেন ভার্সিটিতে বললাম শুধুমাত্র চিটাগাং ভার্সিটিতে তোমাদের ভার্সিটির মধ্যে যারা আমাদের শুধুমাত্র চিটাগাংয়ে ক্যালকুলেটর অ্যালাউ করে। ওকে, এই জন্য দেখবা এখানে একটু বড় বড় কোয়েশ্চেন। যদি বলো ভাই ঢাকা ভার্সিটি কি বড় বড় কোয়েশ্চেন, আচ্ছা ভাই তোমাকে দেখো তুমি খেয়াল করছো আমাদের শুরু যে ম্যাথগুলো করছি ঢাকা ভার্সিটি আসছে, ক্যালকুলেটর লাগে লাগে না তো? তারপর এটা খেয়াল করো তো, এই যে ঢাকা ভার্সিটি ক্যালকুলেটর কি লাগছে আমার লাগে নাই, ঠিক আছে? তারপরে ধরো তোমার এগুলো ক্যালকুলেটর লাগে, এটা তোমার লাগে না তো চিটাগাং ইউনিভার্সিটি আসছে, দেখবা সামনে আরো কোয়েশ্চেন করবো, ঠিক আছে? তাহলে বুঝবা যে লাগে কি লাগে না। ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি কোয়েশ্চেন আসলেও ইজি হয় 15 তে 15 পজিটিভ ফিজিক্স আর ম্যাথের তুলনায়, টাইমও কম লাগে। সো আমরা ট্রাই করব একটু ভালো মতো কেমিস্ট্রিটা আয়ত্ত আনা, যাতে করে আমার কেমিস্ট্রিতে ফুল মার্ক অনেক ভালো একটা মার্ক চলে আসে। আচ্ছা, এবার দেখো এখানে বলছে যে 36 গ্রাম পানির মধ্যে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে, এই কথাটা একটু বুঝার ট্রাই করো। এটা একটা কনসেপ্ট তোমাদেরকে আমি শেখাই দিই, তোমরা বলতে এটার আনসার তোমরা বলে দিও, আমি একটা কনসেপ্ট তোমাদেরকে শেখাবো, এটা একটু খেয়াল করো। 36 গ্রাম তো বলছে, আমি এটা ধরেই করি। দেখো আমাকে বলছে, তাহলে ফার্স্ট আমি শুরু করি, ধাপে ধাপে যাই। আমাকে টোটাল 36 গ্রাম পানির মধ্যে কতটুকু হাইড্রোজেন পরমাণু, তাহলে আসলে আমরা মোল বের করি 36 গ্রাম পানি, এখানে আমার কি পরিমাণ মোল আছে বলো তো? এখানে আমার মোল সংখ্যা কত? মোল সংখ্যা হবে 36/18, কত হবে 2 মোল, তাই তো? তার মানে এখানে কয় মোল পানি আছে? 2 মোল পানি আছে। তাহলে পানির অণু, এটা একটা কি অণু না পরমাণু? এটা হলো আমার একটা অণু, এটা আমার একটা কি বলতো, এটা আমার একটা হলো অণু। তাহলে আমি অণু সংখ্যা ফার্স্টে বের করতে হবে, যেহেতু পরমাণু চাইছে। তাহলে আসলে আমরা জানি কি যে n/na = হলো তোমার 2। আচ্ছা, তাহলে আমার এখানে n আসে কত? n আসে হলো 2 * 6.02 * 10⁻23। আচ্ছা, 2 * 6.02 10⁻23, তাহলে এর টোটাল এমন কত আসে? তোমার একটা এমন আসবে 6×12 মানে 12.04 * 10⁻23। তারপর তোমরা একটু দেখে নিও, এরকম আসবে। আচ্ছা, তো এতটি তোমার কি আসছে? এটা তোমার পরমাণু, এটা হলো তোমার অণু। কারণ কি বলতো অণু? কারণ পানি একটা কি, পানি হলো একটা অণু। কারণ এখানে n যেটা আসবে সেটা হলো অণু সংখ্যা। যদি এখানে আমার পরমাণু থাকতো তাহলে ডাইরেক্টলি n যেটা বের হতো সেটা হলো তোমার পরমাণু সংখ্যা। আচ্ছা, এখন তুমি দেখো যে তোমার কাছে 36 গ্রাম পানি মানে তোমার কাছে 12.04 10⁻23 টা কি আছে? পানির অণু আছে, পানির অণু। তাহলে তুমি চিন্তা করো তো, তোমার কাছে পানির অণু আছে, কয়টা পরমাণু আছে পানি? যদি বলি আগের ম্যাথের মতো, তাহলে বলো একটা পানির অণুতে কয়টা পরমাণু থাকে? দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, মানে টোটাল 3টা পরমাণু থাকে। তাহলে আমার টোটাল পরমাণুর সংখ্যা কত হবে? পরমাণু সংখ্যা আমার হবে হলো তোমার কত বললাম? 12.04 * 10⁻23 তাহলে এটা আসলে হলো আমার টোটাল পরমাণুর সংখ্যা। তার মানে 36 গ্রামে আমার টোটাল আমার কাছে এত সংখ্যক পানির পরমাণু আছে, এত সংখ্যক পরমাণু আছে, না পানির অণু। পানির অণু, পুরো পানির অণু আছে এই সংখ্যক, পরমাণু আছে ওই সংখ্যক। আচ্ছা, এবার আমাকে বলছে যে হাইড্রোজেন পরমাণু থাকে কয়টা? পরীক্ষাটা যে কোনো থাকতে পারে, এটা ভেঙে বলছি। হাইড্রোজেন পরমাণু কয়টা আছে তুমি দেখো তো। একটা পানির অণুতে আমার কয়টা অক্সিজেন, কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে? 2টা। ঐকিক নিয়মের ম্যাথ। তাহলে চিন্তা করো, দেখো তো তোমার এটা আমি সেটা দেখো না বলা যে একটা পানির অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 2টা। তোমার কাছে টোটাল কয়টা হাইড্রোজেন তোমার পানির অণু ছিল? পানির অণু ছিল কিন্তু এই সংখ্যক তোমার কাছে, পানির অণু ছিল তোমার কাছে এই সংখ্যক। তাহলে চিন্তা করো, একটা অণুর মধ্যে থাকে 2টা হাইড্রোজেন, তাহলে এত অণু সমস্ত করা থাকবে এত * 2 না, এই সংখ্যা। তাহলে যদি বলি যে একটা অণুর মধ্যে, একটা পানির অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে কয়টা? 2টি। তাহলে অতএব কয়টা অণু ছিল আমার? 12.04 * 10⁻23 তে এখন থাকবে কয়টা? 2 * 12.04 * 10⁻23 শেষ। এইটা হবে হলো গিয়ে আমার কি সংখ্যা বলো? হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা। এটা হবে কি? হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা। তাহলে সেটা কত আছে যদি আমি ক্যালকুলেট করি? 12 দোকানে কত হবে? 12 দোকানে হবে 24 বললাম কেন? এটা আসবে হলো আমার, এটা কি আসবে? এটা আসবে হলো আমার
12.24.08 ইনটু 10⁻23 এগুলো হাতে দিয়ে করা যায়। তাহলে একটা দশমিক তুমি যদি এই ঘরে সামনে দশমিক যদি বামে আসে একটা পর বাড়ে দেখো তো 2.4 10⁻24 কোথায় আছে বলো তো 2.4 এই বি নাম্বারে 2.4 10⁻24 টা হাইড্রোজেন পরমাণু থাকবে। ক্লিয়ার? আবার রিক্যাপ করি, আমার যেটা দেওয়া আছে পানি এটা একটা অণু, তার মানে আমি যদি মোল সংখ্যা থেকে n বের করি সেটা হলো অণুর সংখ্যা, তার মানে 36 জন আমার এত সংখ্যক পানির অণু আছে। আমাকে বলছে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। আমরা যৌগ সংখ্যা থেকে জানি যে একটা অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, তার আমার টোটাল অণু আছে হলো এত সংখ্যক, তাই n সংখ্যক অণুর মধ্যে তার দ্বিগুণ সংখ্যক তাহলে কি থাকতেছে হাইড্রোজেন পরমাণু থাকতেছে। তাহলে যদি কোশ্চেন করতে তাহলে কয়টা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে আমরা কি সেম কথা যে একটা অণুর মধ্যে একটা অক্সিজেন পরমাণু থাকে, তার মানে যত সংখ্যক তোমার পানির অণু আছে তত সংখ্যক তাহলে কি আছে অক্সিজেন পরমাণু আছে। তার মানে তাহলে আর কোনো বের করা লাগতো না, কারণ এইটা একটা মানে কি যতগুলো পানির অণু থাকবে ততগুলোই অক্সিজেন পরমাণু থাকবে। বুঝতে পারছি? এটা একটা কনসেপ্ট, এটা কিন্তু ভালো কাজে লাগে। ওকে, দেখো ফার্স্ট 11-12 একটা কোশ্চেন বলছে যে 2 মোল পার ডেমি কিউব মানে dm কিউব সোডিয়াম সালফেট Na2SO4, আসলে লেখাটা টাইপিং আসলে ঠিকমতো হয় না, এটা বুঝছি তো আশা করি যে Na2SO4 এর 200 সেন্টিমিটার কিউব দ্রবণে কত মোল SO4 সাইড আসলে না এটা হচ্ছে SO4 2- আছে। ফার্স্ট 11-12 কি বলছে 2 মোল পার ডেমি কিউব। এখন কথা হলো ভাইয়া 2 মোল পার ডেমি কিউব মানে কি 2 মোল পার dm কিউব মানে কি, এটা মানে যেই কথা মানে হলো 2 মোল পার লিটার মানে একই কথা, ঠিক আছে? এটাতে কনফিউশনের কিছু নেই, জাস্ট দেখতে শুনে তোমাদের খাবানোর জন্য বলছে। আচ্ছা, সো Na2SO4 থেকে 200 সেন্টিমিটার দ্রবণে কত মোল সালফেট আছে। তাহলে আমরা তো একে ভাঙাই, আমরা তো এটা বিক্রিয়া তো বুঝি যে Na2SO4 কে যদি আমি ভাঙি আমি লিখব 2Na+ এখানে হলো SO4 2-, তাই তো এরকম পাওয়া যাবে। তার মানে কি তুমি দেখতেছো যে আমার কি বললো দেখো, তার মানে কি দেখতেছি আমি যে আমার 1 মোল সোডিয়াম সালফেট ইকুইভ্যালেন্ট কত বলতো, ইকুইভ্যালেন্ট হলো 1 মোল সালফেট। তার মানে চিন্তা করো তোমার কাছে 2 মোল পার লিটার সোডিয়াম সালফেট আছে, তাহলে 200 সেন্টিমিটার কিউব দ্রবণে কত মোল এত থাকবে। তাহলে এই লজিকটা আমি দেখো আমরা যে ম্যাথগুলো করি কি লিখবো যে 1 মোল Na2SO4 ইকুইভ্যালেন্ট টু কত হবে 1 মোল সালফেট। ওকে, 1 মোল সালফেট। তাহলে আমি চিন্তা করো আমার কাছে কত মোল আছে সোডিয়াম কত 2 মোল পার লিটার, ঘনমাত্রা কত 2 মোল পার লিটার এবং আয়তন হলো 200 সেন্টিমিটার কিউব। তাহলে মোলটা কত বলো তো, এখানে মোল কত আসবে, মোল কি S * V বসিয়ে আমরা ইউজ করতেছি। S বলছে 2 মোল পার লিটার আর ভলিউম বলছে 200 সেন্টিমিটার কিউব। এটা তো লিটারে নিতে হবে ভাইয়া, কি করব আমরা জানি যে 1 সেন্টিমিটার কিউব মানে কত লিটার 1 মিলিলিটার। 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার। তাহলে 1 মিলিলিটার যদি হয় তাহলে আমরা 200 সেন্টিমিটার কিউব মানে 200 মিলিলিটার। তাহলে মিলিলিটারে কিভাবে নেই 1 মিলিলিটারে 1000 মিলিলিটার, তাহলে কত 10⁻³ এটা আমার আসে এখানে। তাহলে কত আসে 200 400 400/1000 মানে কত 400/1000 মানে 0.4। তাহলে মোল আসে কত 0.4। তাহলে বলো তোমরা আমাকে, তাহলে এখানে কত আসে 0.4 মোল সোডিয়াম থায়োসালফেট কত হবে, তাহলে সোডিয়াম থায়োসালফেট তাহলে কত হবে 0.4 মোল SO4 2-, 0.4 মোল SO4 2-। তার মানে আমার যত মোল সোডিয়াম সালফেট থাকবে তত মোলই কিন্তু সালফেট থাকবে। তাহলে কত আসে 0.4। आंसर তাহলে কত হবে বি নাম্বার 0.4। आंसर হবে বি নাম্বার 0.4। তারপর আসো কি বলছে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণু সংখ্যা কত, সেম ভাবে তোমরা বের করবা যে ডিএসটি তে আসছে রাজশাহীতে আসছে। এটা একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে, তো কোশ্চেন ব্যাংকের গুলো ভালো মতো দেখতে হবে আমাদের। তাহলে এগুলো পড়লে দেখবা টপিকে আমাদের ভিতরে ডিপেও যাওয়া হবে এবং ডেপথেও যাওয়া হবে এবং এট টাইম আমাদের কনসেপ্টগুলো শেখা হবে, কোশ্চেন প্র্যাকটিস হবে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে এখানে যেটা বলছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণু সংখ্যা কত, এটা তোমরা আসলে করে ফেলো। আমরা অণু সংখ্যা বুঝছো আশা করি যে ওই আমরা কি জানি N/Na হলো W/m। সো W এর মান তো বলে দিয়েছে যে 1 গ্রাম হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন গ্যাস তার মানে এটা হবে 2। অণু সংখ্যা তাহলে তো অণু যেহেতু কেন অণু বুঝবো তো H2 গ্যাস না, এটা অণু একটা অণু, তাহলে এটা কি সংখ্যা
অনুসংখ্যা, তাহলে n সমান সমান হবে কি ওই তোমার কত হাফ ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। ওকে, তাহলে এটা অর্ধেক করলে যা হয়, অর্ধেক করলে কত হবে 3.01 মনে হয় আসবে। এই যে 3 ইনটু 10 টু দি পাওয়ার 23 এখানে অপশনে আছে। বুঝছো কথা? এই জন্য এগুলো বহুত প্র্যাকটিস করা লাগবে। তারপরে বলছে এনটিপি তে এত মিলিলিটার অ্যামোনিয়ার ভর কত। এনটিপি, এনটিপি মানে কি ভাই? এটা দেখে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছুই নাই। এখন কথা আছে এখানে, এনটিপি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এর আলাদা মান আছে, কিন্তু আমাদের বইতে সব সময় এনটিপি কে এসটিপি হিসেবে কনসিডার করে। কি করে? কনসিডার করে। নট ভাইবো না যে ভাই আবার ভুল বলতেছি কিনা, ভাই ভুল বলি না। কথা হলো এনটিপি মানে এসটিপি না, তুমি গুগল করে জানতে পারবা, কিন্তু কথা হলো আমাদের বইতে বা রাইটার আবার সাদা এনটিপি মানে এসটিপি চিন্তা করে না, 0 ডিগ্রি সেলসিয়াস বা 0.4 লিটার বলে ওনারা এটাই চিন্তা করে। ঠিক আছে, সো সোজা কথা এসটিপি চিন্তা করে ম্যাথটা করে দিবা। বলেছে 22400 মিলিলিটার অ্যামোনিয়ার ভর কত। আচ্ছা, ভর বের করতে বলছে, তো ভর করো, আমরা জানি যে কি বলছে W by M equals to, আমরা কি জানি W by M মানে হলো V by 22.4। তো এখানে ভর বের করতে বলছে না, তো তুমি চিন্তা করো মানে W কত হবে, W সমান সমান হবে হলো ভলিউম বলছে কত 22400, তার মানে 22.4 লিটার কিন্তু দিয়েছে। খেয়াল করো, যদি বুদ্ধিমানদের জন্য কিন্তু কোশ্চেনই যথেষ্ট, কিছু লাগে না। এটা আমি যদি লিখতেছি এটাও লেখা লাগে না। ইনটু এম কত, অ্যামোনিয়ার হলো 17, তার মানে তুমি জানো যে এর মান হলো 1, তার মানে কত 17 লিখতে হবে W, কিছুই না। ঠিক আছে, 17 গ্রাম না কেজি? গ্রাম, কেজি হয় না, 17 কি হবে গ্রাম। ওকে, মানে এটা দেখতে হবে। তুমি জানো যে এসটিপি বলে যে 22400 ml, তার মানে কি 22400 ml লিটার নিলে 22.4 লিটার, তার মানে তো 1 মোল হচ্ছে। 1 মোল মানে তো আমি ভর ধরে কোন কোথায় আমি ভরই থাকছে আসলে। ঠিক আছে, এত গ্রাম বিশুদ্ধ পানির মোল সংখ্যা নিচের কোনটা? বিশুদ্ধ পানির মোল সংখ্যা নিচের কোনটা? 3.6 লিটার বিশুদ্ধ পানির মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি বলো? 3.6 লিটার বিশুদ্ধ পানি। মোল সংখ্যা কত লিটার? কত লিটার? কত লিটার? এসটিপি কে বলছে একবারও? এসটিপি বলা নাই, কিন্তু বিশুদ্ধ পানি বলছে না। আচ্ছা, তাহলে এটা কি করা যেতে পারে বলো? 3.6 লিটার মোল সংখ্যা, এটাকে তুমি হলো আমরা গ্রামে নিতে পারি। পানির ভর কত? 18 না? বিশুদ্ধ পানির ভর হলো 18 গ্রাম। এখন উপরে কত ডাব্লিউ, ডাব্লিউ কি করব আমরা সবসময় একটা জিনিস জানি যে 1 গ্রাম তোমার সমান সমান হলো 1 গ্রামে মানে হলো 1 মিলিলিটার। কারণ যে ডেনসিটি আমরা ঘনত্ব, পানির ক্ষেত্রে ঘনত্ব আমরা কত ধরি? 1 ধরে নিই। ঠিক আছে, 1 গ্রাম পার লিটার পানির ডেনসিটি, এর জন্য 1 গ্রাম সমান সমান 1 মিলিলিটার। ঠিক আছে, সো এখান থেকে যদি তাই হয় 1 গ্রাম সমান সমান 1 মিলিলিটার, তার মানে কত হবে? 1 কি হবে বললাম? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাকে বলছিল 3.6 লিটার। 3.6 লিটার মানে কত বলো তো? 3.6 তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়ায় হলো 1 লিটার সমান সমান দাঁড়ায় 1 লিটার, 1 লিটার ওটা গ্রামে নিতে হবে। তাহলে 1 লিটার মানে কত? 1 লিটারের মানে হলো 1000 গ্রাম, তাই না? 1 লিটার তো 1000 গ্রাম আসবে, 1 লিটারে 1000 গ্রাম আসবে। তো 1 লিটার 1000 গ্রাম হলে 3.6 কে 1000 দ্বারা গুণ দিলে কত হবে? 3.6 কে 1000 দ্বারা গুণ দিলে কত হবে? 3.6 কে 1000 দ্বারা গুণ দিবা, গুণ দিলে কত আসবে বলো? ভাই অনেক কঠিন একটা জিনিস, কেউ ছাড়া সম্ভব না, তাই না? আচ্ছা দেখো কত আসবে, 10 দ্বারা গুণ দিলে 36, 3620, তাই তো? 3620 আর 3600, তাহলে কত আসবে এখানে বলো? এখানে আসবে হলো 3600 ডিভাইডেড বাই হলো 18। 3600 18 কত হয়? 18 তো 36 মানে 200, 3600 না 3600 বলে না, ওকে। তাহলে কত আসে বলো আমার? 3600 বাই 18, তাহলে কত আসে? 18 দোকানে 36 মানে 200 200। ভাই অনেক কঠিন, এগুলো ছাড়া সম্ভবই না, তাই না? বলো তো লাগে, তোমরা না বেশি বেশি প্র্যাকটিস করবে। খালি বলো যে ভাই এগুলো ছাড়া কি করব। আচ্ছা, আমাদের একটা জিনিস বলো, এখন পর্যন্ত ওই একটা ম্যাথ বাদে আমার কয়টা দেখতে এগুলো লাগাই না সেরকম হয়েছে বলো তো? এমন তো ভাই সময় তো লাগে ভাইয়া রে, ম্যাথ কিন্তু বড় না, কত হলে সময় তোমাকে তো প্রত্যেকটা দিন থেকে সেকেন্ড দেয়। তুমি বাসায় এই যে একটু সময় যাচ্ছে, এই ম্যাথগুলো কতবার যে প্র্যাকটিস করবে আমি তোমাকে দিয়ে দিব, আমি করাচ্ছি, তোমরা সাথে সাথে করবা খাতায়, এবং দেওয়া স্লাইড দেবো, স্লাইড দেখে দেখে আবার করবা, যত প্রকার বই আছে সব করবা, এক ম্যাথ বারবার রিভাইজ দিবা করার পরে, তাইলে না দেখবা যে তোমার এগুলো রিভাইজ কেন দেয় ভাই, এটা পরে কথা আছে। রিভাইজ যখন তুমি দিবে তখন দেখবে এই পড়া আয়ত্তে চলে আসছে, ক্যালকুলেশন করতে সময় লাগতেছে না, তোমার খুব ইজিলি তুমি করতে পারতেছো। এরকম প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আসে। ওকে, এক সময় আমিও ছিলাম না, আমাকেও যেমন অ্যাডমিশনে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আনা হয়েছে, তুমিও করবা, তুমিও চলে আসবা। কেউ এই জন্মগতভাবে সব শিখে আসে না। ওকে, আচ্ছা এটা তোমরা করে নিও। এত গ্রাম কার্বন আয়তন কত লিটার, ওই n সমান n কি হবে প্রমাণ অবস্থা বলছে যেহেতু, তার মানে WM সমান V/2.4 দিয়ে এটা তোমরা বের করে তোমাদের জন্য এই W এটা
আচ্ছা ঠিক আছে, সো এটা হলো আমাদের প্রথম টপিক, এখানে শেষ হলো। তাহলে এটা তোমাদের যেটা বললো, তোমরা আমাদেরকে আমি যতটুকু এটা দিব ফাঁকা রাখবো, তোমরা কাইন্ডলি ওরা আনসার আমাকে অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে দেখাবা যে ভাই এরকম আসছে। যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমাদেরকে ভুলটা ধরাই দেব, ঠিক আছে? পরের টপিকে মুভ করি। তো পরের টপিকটা আমাদের কি ছিল? আমাদের পরের টপিকটা হলো সমীকরণ ভিত্তিক গণনা। মানে ছোটবেলায় যে ম্যাথগুলো পড়ছে না, যে সমীকরণ ইকুয়েশন সলভ করে এত গ্রাম থেকে উৎপাদ কত পাওয়া যাবে, বা ভেজা বা প্রক্রিয়া বিভিন্ন রকমের টাইপ কোনটার কত গ্রাম বিক্রয় লাগতে পারে, সো এরকম কিছু ম্যাথ আমরা এখানে দেখার ট্রাই করব। সো খেয়াল করো, আমরা আসলে ওই বললাম থিওরি পড়তে পড়তেই মানে ম্যাথ পড়তে পড়তে থিওরিগুলো শিখে ফেলবো। সো আসো আমরা আস্তে আস্তে ভিতরে শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে? জাহাঙ্গীরনগর আসছে, রাজশাহীতেও আসছে, রিপিট একই বছর দুইবার আসছে আসলে আগে পরে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বনের ভর কত? একদম পান্তা ভাত একটা বাচ্চা কালের ম্যাথ, তোমরা ছোটবেলা 9 10এও এগুলো তোমরা শিখো, তোমরা তো আসলে পড়াছো, পড়তে চাও না, বুঝছো? দেখো ক্যালসিয়াম কার্বনেটে তাপ দেই, তাপ দিয়ে যদি ভাঙলে এখানে কি পাওয়া যায়? ভাঙলে পাওয়া যায় হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ভালো কথা, তো সমতা করা লাগবে না, করা হয়ে গেছে অলরেডি। এখন বলছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত? এখন ভাই এখানে তো যদি দেখাই যাচ্ছে যে আমার কি বলো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু আমার কত বলো 1 মোল কার্বন ডাই অক্সাইড। তো ভালো কথা, তাহলে এখানে তোমার 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের ভর কত বলো? 50 গ্রাম মোল কত? তাহলে মোল কত হবে? 50 ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100। আমি তো বলবো ভাই কেমনে করে এগুলো মুখস্থ রাখতে হবে কিছু কিছু। তাহলে কত আসে বলো? হাফ চলে আসে। তাহলে হাফ মোলের জন্য কার্বন কত পাওয়া যাবে? হাফ মোল পাওয়া যাবে। তাহলে হাফ মোলের ভর কত? তাহলে কত হবে? ভর না, তাহলে আমরা ভর যদি বের করতে আমরা কি জানি? W বাই m সমান সমান কত ছিল? n ছিল। তাহলে আমার তো W কত বলো? n ইনটু m, তার মানে কি হাফ ইনটু কার্বন ডাইঅক্সাইড কোন না, কার্বন ডাইঅক্সাইড কত? 44 মানে কত? 22 গ্রাম। ঠিক আছে, এগুলা আরেকটু বুঝতে হবে। 100 গ্রাম চুনাপাথরের তাপে সম্পূর্ণ বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? দেখো এই যে এই ম্যাথটার আরেকটা ভার্সন কি দিছে? চুন পাওয়া যাবে, চুন। এই যে কি পার্থক্য? চুন তো আমার কি বলছে? চুনাপাথর কইলো বলো, চুনাপাথর কোনটা বলো? চুনাপাথর কি করে চুন পাওয়া যাবে? চুনাপাথর মানে কি বলো? এই যে এটা এই ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছ, তোমাকে আসলে এটাই বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখছি 1 মোল সমান 1 মোলই পাও। তাহলে এখানে কত বলছে? 100 গ্রাম চুনাপাথর, তার মানে কি 100 গ্রাম চুনাপাথর তো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে চুনাপাথর মানে কি 100 গ্রাম, আনা করতে 100 গ্রাম, তার মানে কি 1 মোল তোমাকে বলে দিছে। 1 মোল থেকে তো আমি 1 মোলই চুন পাবো। তাহলে 1 মোল চুনের ভর কত? চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের ভর কত? ভর কত বলো? কত? এটা কত? 40 প্লাস কত? 16 56। তো 56 পাবো। 1 মোল থেকে 1 মোল পাই, তাহলে 56 গ্রাম পাবো। শেষ। এগুলো তো মানে অভ্যাস করলাম না, এগুলো দেখলে ধরে করতে তোমাকে পরীক্ষা হয়, এগুলো করতে সেকেন্ড লাগে তাই না? এগুলো কোনো ভার্সিটি সবসময় কঠিন দেয় না, তোমাকে সহজ দিবে কঠিন দিবে। তো সহজ জায়গাতে সময় চিন্তা হবে, যতক্ষণ কঠিন আমরা সব ম্যাথগুলো দিতে পারি, তোমাদের ওই চিন্তা করতে হবে। নিচের বিক্রিয়া অনুযায়ী ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন উৎপন্ন হবে? আবার সেম কোশ্চেন, বাট এখানে পার্থক্য আছে যে ক্যালসিয়াম কার্বনের সাথে HCl বিক্রিয়া করছে, করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি করে। এবার বলছে যে প্রশ্ন বলছে কি যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? আচ্ছা, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? এখন সমতা কি করা হয়েছে না? সমতা 2 HCl, ফ্লোরিন দুইটা, কার্বন একটা, হ্যাঁ পানি একটা, অক্সিজেন দুইটা, একটা তিনটা, ঠিক সমতা করা আছে। এখন বলছে যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন পাওয়া যাবে? এখন আমি যদি বলো যে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে, এইটা তো এখন খেয়াল করো, তোমার কার্বন ডাই অক্সাইড পুরোটাই কিন্তু আসবে কার থেকে? HCl থেকে না কার্বন থেকে? ক্যালসিয়াম কার্বনেট থেকে। তো এটা তো আগের ম্যাথে আমার যে 1 মোল ইকুইভ্যালেন্ট 1 মোল, তাহলে 25 গ্রামে কত মোল হয়? 25 বাই 1 সমান 25 বাই 1 সমান কি? 25 বাই সমান 4, 25 100, 1/4 মোল। ঠিক এত মোল ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, 1 মোল থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তার মানে কি? তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 না? 1/4 ইনটু 44 কত আসে বলো? 4 11 44 মানে 11 গ্রাম। শেষ, সোজা কথা, 11 গ্রাম শেষ। তাহলে কত গ্রাম কার্বন উৎপন্ন হবে? 11 গ্রাম। এইগুলা তো ভাইয়া দেরি করা যাবে না, মোটো তোমাদেরকে এভাবেই ক্যালকুলেট করতে হবে। লিথিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তাপ দিতে ভেঙে লিথিয়াম অক্সাইড Li2O, লিথিয়াম অক্সাইড Li2O, ভাই এগুলো তো কোনদিন দেখি নাই, অনেক কঠিন জিনিস।
কাম করে তোমাদের না। দেখো লিথিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড এবং পানি গঠন করে 0.5 মোল লিথিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তাপ দিলে কত মোল H2O গঠিত হয়। দেখো এখানে বিক্রিয়াটা বলে দিয়েছি, এমন যে বিক্রিয়া তোমাকে বলে দেয় না। লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট, লিথিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তুমি তাপ দিলে ভাঙবা, ভেঙে কি পাবো বলো? লিথিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বলে দিয়েছি। সমতা কত কি হবে? লিথিয়াম দুইটা, লিথিয়াম একটা ছিল, এখানে দুই দাও দিলাম। তারপরে কার্বন ডাই অক্সাইড, কার্বন হয়ে গেছে একটা, এখানে হলো দুইটা, এখানে একটা দুই দাও, এখানে একটা দুই দাও। ভালো, তাহলে এবার এখানে কি হলো দেখো, লিথিয়াম দুইটা, কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন কয়টা আছে এখানে? 6টা, দুই একটা, দুই গুণ 4টা, 6টা। ঠিক আছে, ক্ষমতা কিন্তু ডান। এখন বলো কি দেখলাম? তার মানে কার কাছে লিথিয়াম হাইড্রোজেন কার্বনের সাথে কার সম্পর্ক? পানির সম্পর্ক। তাহলে দেখো পানি এখানে আমরা কি সম্পর্ক পাই? সম্পর্ক পাই কি যে 2 মোল লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট ইকুইভ্যালেন্ট টু কয় মোল পানি? 1 মোল পানি। তাহলে 1 মোল পানি আমার এখানে কত মোল? 0.5 মোল বলছে, তাহলে কত মোল পানি হবে? 2 মোলের জন্য 1 মোল মানে অর্ধেক হচ্ছে, তাহলে 0.5 মোলের অর্ধেক কত? 0.5 মোল। তাহলে 0.5 মোল থেকে কত মোল পাবো? হাফ, তার অর্ধেক কত? 0.25। কত হবে তাহলে? এ নাম্বার आंसर 0.25 মোল। বুঝতে পারছি কথা? 2 মোল থেকে 1 মোল পানি হয়, অর্ধেক হয়, তাহলে 0.5 মোল দিলে কত হবে? তার অর্ধেক হবে, তার মানে কত? 0.25। ঠিক আছে, তারপরে বলছে 0.2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপি তে কি পরিমাণ? এনটিপি মানে তোমাদেরকে বলছিলাম যে এসটিপি চিন্তা করে নিবে, এসটিপি ধরে নিয়ে তোমরা ম্যাথ করে দিবে, শেষ। এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন আছে? প্রথমটাই কিন্তু দেখছো এই কোশ্চেনে কতবার আসতেছে দেখো, ঢাকা বোর্ড 22-24 আসছে। এই কোশ্চেনটা আমরা কিন্তু কই করলাম? একদম প্রথমেই করলাম যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম পাওয়া যায়। আমরা জানি 1 মোল সমান 1 মোল পাওয়া যায়, শেষ। এটা জানেন এটা কতবার আসছে এই বিক্রিয়াটা? ঢাকা বোর্ড লাস্ট কোশ্চেন চলে আসছে 23-24 আসছে না? 2.5 গ্রাম থেকে আমরা কি জানি বলো? 2.5 গ্রাম থেকে কি পরিমাণ আছে? রিলেটিভ বলছে 5 গ্রাম করলে কত? 44। আমরা তো জানি 44 গ্রাম কি বলতেছি, 5 গ্রাম তো 100, তো 2.5/100 এটা কার মোল? এটা আসছে হলো ক্যালসিয়াম কার্বনেটের মোল। এটা তো ইকুইভ্যালেন্ট টু কি? এটা তো কার্বন ডাই অক্সাইডের মোলও হবে, তাই না? যেহেতু 1 মোল সমান 1 মোল, তাহলে এখন কি পরিমাণ তোমার কি বলে আয়তন উৎপন্ন হবে? এটা সমান কি হবে? V/22.4। তাহলে তোমার বের হয়ে যাচ্ছে, তাহলে V কত আসে বলো? 2.5/100 ইনটু 22.4। এটা ক্যালকুলেট করতে হবে। এখন এইটাই ক্যালকুলেট কিভাবে করে ভাই? ঢাকা ভার্সিটিতে তো আসছে 23-24, ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেট এলাও করে না। ঢাকা ভার্সিটিতে কেন দিল? ঢাকা ভার্সিটি এটা কেন দিল? দেখো এটা একটা সহজ করে আমরা ক্যালকুলেশন, উপরে যদি আমি একটা 10 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 25, 10 দ্বারা গুণ করলে কত হবে? 1000 ইনটু কত? 22.4। দেখো 4 25 কত হয়? 100। 4 25 কত? 100। যে 4 25 কে 100 কাটাকাটি করো তাহলে কত আসে? 1/2 শূন্য বাকি থেকে 40। এখানে কত? 22.4, তাই তো? 22.4/40। তাহলে তুমি কি এখানে একটা জিনিস বুঝতেছো যে এইটা যদি তুমি ক্যালকুলেট করো এটার মান 1 থেকে ছোট হবে, আর হর কিন্তু লব থেকে বড়, তার মানে ভাগ করলে 1 থেকে ছোট। এখন তো 1 থেকে ছোট কার আছে? এখানে দেখো 1 থেকে ছোট না, 1 থেকে ছোট এইটা 1 থেকে ছোট, এটা 1 থেকে ছোট না, এটা 1 থেকে ছোট না। आंसर কি হবে? তার মানে তোমার आंसर হবে হলো কি? आंसर হবে এটা 0.56। आंसर হবে কি হবে? 0.56 লিটার। আর তোমাকে কমন সেন্সটা খাটাইতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ওকে, এবার আসো। MnO2 এর উপস্থিতিতে KCl থেকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়ায় উৎপাদিত KCl এর পরিমাণ কত? GST 21 আসছে। কি বলছে আবার বলো? MnO2 এর উপস্থিতিতে KCl থেকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়া কি হইছে আমার দেখার বিষয় কি আছে? আছে, অবশ্যই দেখা লাগবে। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়ায় উৎপাদিত KCl পরিমাণ কত? মানে কি বুঝলাম বলো? বিক্রিয়া তোমাকে দেখতে হবে। কি ছিল বিক্রিয়া? MnO2 কে KCl থেকে MnO2 উপস্থিতিতে, আচ্ছা ভালো কথা, MnO এর সাথে বিক্রিয়া আসলে হয় না। MnO2 এর উপস্থিতিতে তুমি ভাঙছো, মানে আলটিমেটলি বিক্রিয়াটা হইছে এরকম যে KCl
O3 এইটাকে আমরা MnO2 এর উপস্থিতিতে তাপ দিয়ে ভাঙছি, ভাঙলে আমরা কি পাবো? আমরা পাই হলো KCl + O2। এটা আমরা একদম ভালো মতো জানি, KCl + O2। সমতা যদি করি, সমতা করলে কি হবে? এখানে একটা 2 দিয়ে দাও, এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও। ওকে, নাকি 2 দিবা? সরি, ভুল হয়েছে, আমি মাফ করে দেন। আসুন, এখানে কত দিবা? 3O2, তাই তো? 3 দোকানে 6। আচ্ছা, এখন তাহলে আমরা কি বলছে? যে এখানে বলছে যে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ এটা 6 গ্রাম। তার মানে আমি কিন্তু জানি না বিটটা কত ছিল, কোশ্চেনটা বুঝে ট্রাই করো। আমাকে বলছে যে এখানে যে অক্সিজেনটা পাইছো এইটার পরিমাণ বলছে হলো 96 গ্রাম, তুমি উৎপাদিত অক্সিজেন পাইছো। তাহলে যদি তাই হয় তাহলে KCl, আচ্ছা তাহলে KCl এর পরিমাণ কত? তাহলে কি পরিমাণ KCl পাওয়া গেছে? আচ্ছা ভাই দাদা একটু দেখো, এইটার সাথে এখন সম্পর্ক দেখানোর দরকার দেখি, ওই আগের মতই কনসিডার করো না। আমরা কি লিখতেছি যে 2 মোল KCl ইকুইভ্যালেন্ট টু কত মোল বলো তো? 3 মোল অক্সিজেন। জিনিসটা এমনি চিন্তা করো, ঠিক আছে? 2 মোল KCl ইকুইভ্যালেন্ট টু হলো 3 মোল অক্সিজেন। যদি তাই হয়, আমাকে বলে দিয়েছে 96 গ্রাম অক্সিজেন ছিল, তাহলে কত মোল KCl পাওয়া যাবে? এটা এখান থেকে ক্যালকুলেট করো না, তাহলে তো পাই যাচ্ছ। তাহলে 96 গ্রামে কত মোল হয় বলো তো? এখানে n সমান সমান কত? 96 ডিভাইডেড বাই কত? অক্সিজেন কত? এই বুঝলাম না, 16 গ্রাম 32 না? 32, তাহলে কত? কয় মোল? কয় মোল? অনেক কঠিন ভাইয়া, 3 মোল। ঠিক আছে, তাহলে তোমার 2 দোকানে 3 দোকানে 6 3 দোকানে 9, হ্যাঁ 3 মোল। তো তোমার এখানে অক্সিজেন কত মোল পাওয়া গেছে? 3 মোল পাওয়া গেছে। আরে ভাইয়া মেয়েটা তো কঠিন নিতেছে না। 3 মোল থেকে 2 মোল KCl পাওয়া যায়, তোমার কি সেই 3 মোল? তাহলে তুমি কয় মোল KCl পাবা? 2 মোলই KCl পাবা। আর 2 মোলের ভর কত? 1 মোলের ভর কত? আমি ভর দিয়ে দিছি 74.6 গ্রাম। তার মানে 2 মোলের ভর কত হবে? 2 * 74.6 কত আসবে? হিসাব করো। আরে কি বললাম, আমি ভুলে যাই। 6 দোকানে 12, 12 2 হাত থেকে 1, 4 দোকানে আর 1 9, 7 দোকানে কত? 14, আনসার কত? 149.2 গ্রাম। কই আছে 149.2? এই যে 2 নাম্বার 149.2 গ্রাম। দেখছো, বিক্রিয়া লিখতে হবে, সমতা করতে হবে, ম্যাথে লেগেছে, শেষ। সো কোনো চিন্তা নাই, কোশ্চেন আমরা পারবো, জাস্ট কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আবার সেম 90, সেম না, একটু চেঞ্জ। 90% বিশুদ্ধ বলে দিছে, কত পার্সেন্ট বিশুদ্ধ ছিল? কত? 90%, 10% ভেজাল আছে। 200 গ্রাম উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাওয়া যাবে? আমরা কি জানি? 1 মোল থেকে পাওয়া যায় 1 মোল চুন, 1 চুনাপাথর থেকে 1 মোল চুন পাওয়া যায়। মানে কি বিক্রিয়া থেকে পড়ছি কত? একটু আগে পড়ে আসলাম যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু কি? 1 মোল ক্যালসিয়াম অক্সাইড, তাই তো? 90% চুনাপাথরের 200 গ্রাম উত্তপ্ত করা হলে 90% বিশুদ্ধ, কি বলছে বলে গেলাম, কি বলতেছি, 90% বিশুদ্ধ চুনাপাথরের। তার মানে তুমি যে 200 গ্রাম চুনাপাথর ইউজ করতেছো, তার মধ্যে কত গ্রাম চুনাপাথর বিশুদ্ধ? 90% বিশুদ্ধ। তার মানে তুমি কত গ্রাম চুন পাবা সেটা ডিপেন্ড করবে কি কতটুকু বিশুদ্ধ তার উপর না, পুরোটার উপর কি আসবে? আসবে না। তার মানে 90% বিশুদ্ধ চুনাপাথরের 200 গ্রাম উত্তপ্ত করে, তার মানে 200 গ্রামের 90% কত হয় সেটা বের করতে হবে। 200 এর 90% কত হবে? কত হবে রে? 1.002 180 গ্রাম, শেষ। তার মানে তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট কত আছে? বিক্রিয়া করো কত গ্রাম? 180 গ্রাম। তাহলে 180 গ্রামে কত মোল হয়? 180 বাই কত? 100 না? 100ই তো। কত আসে? 0 0 কাটা 1.8 মোল, শেষ। তাহলে তোমার ক্যালসিয়াম কার্বন, ক্যালসিয়াম কার্বন কত? 1.8 মোল। ক্যালসিয়াম অক্সাইড কত? 1.8 মোল। তাহলে কত গ্রাম পাওয়া যাবে? ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এটা কিন্তু রিটেনের কোশ্চেন, রিটেনের মতো আসা কোশ্চেন, এইজন্য কিন্তু অপশন নাই। পাওয়া যাবে কত? 1.8 ইনটু কত? 56 গ্রাম। এটা গুণ করে দিবে, একটু পাওয়া মাথায় এরা একটু গুণ করতে পারা উচিত আশা করি, নরমাল কোন একটা, ঠিক আছে? এত গ্রাম পাওয়া যাবে। 5 গ্রাম KClO3 সম্পূর্ণ বিয়োজিত হলে তোমার তাপমাত্রা চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? এই ম্যাথটা কিন্তু একটু আগে করায় আসছি, যদি না বুঝে থাকি আবার আমি বলে দিচ্ছি। কি বলা আছে তো? এখানে বলছে KCl থেকে বিয়োজিত করলে কত গ্রাম ml অক্সিজেন পাওয়া যাবে। কি দেখছি? KCl থেকে বিয়োজিত করলে KCl অক্সিজেন পাওয়া যায়। তাহলে কি করতেছিলাম? 2 মোল কে বিয়োজিত করলে 3 মোল অক্সিজেন পাওয়া যায়। আমরা ম্যাথ করছিলাম কিন্তু এই পাশেটা জানা ছিল না দেখে এটা নেই নাই। নিছিলাম কি? এইটা আর এইটা।
বাট আমাদেরকে এইবারে ম্যাথে বলছে হলো যে কেসিএল উৎস থেকে বিয়োজিত করলে কত মোল অক্সিজেন পাওয়া যাবে। তার মানে কি বিক্রিয়া থেকে আমরা কি জানতে পারি যে 2 মোল কেসিএল উৎস ইকুইভ্যালেন্ট টু 3 মোল অক্সিজেন। 2 মোল থেকে 3 মোল পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কত মোল আছে? 5 গ্রাম আছে। এখানে কিন্তু 5 গ্রাম কেসিএল উৎস আছে। তাহলে 5 গ্রাম কেসিএল তাহলে কি, তাহলে কত তোমার কি হবে, কত মোল অক্সিজেন পাওয়া যাবে? এটা তোমরা হলো নিজেরা আমাকে করে আমাকে জানাবা। আনসার এখানে লেখা আছে, পরে আমাকে ছবি দিবা গ্রুপে। পেজে কিন্তু যতগুলো আনসার যাবো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এইচডব্লিউ আমাকে গ্রুপে করে দেখাবা, ছবি দিবা যে ভাই এটা করছি। ওকে, আচ্ছা এইখানে আরেকটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন তোমাদের জন্য রাখছি। এক টুকরো সাদা ফসফরাস বাতাসে নিক্ষেপ করা হলো এবং প্রজ্বলিত হলো। এই ঘটনার উপর ভিত্তি করে প্রশ্নগুলো উত্তর দাও। বাতাসে গঠিত রাসায়নিক বিক্রিয়াটি বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা লিখো। উৎপাদের পরিমাণ ছিল 2.84 গ্রাম। বাতাসে কি পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল? এইটা আমি করাবো না। কেন করাবো না ভাইয়া জানো? সব আমি গিলায় খাওয়াবো না, কারণ আমাদের অবস্থা এখন এমন হয়েছে আমরা গিলায় খাওয়াইতে খাওয়াইতে আসলে নিজেদের চিন্তা ক্ষমতা কমায় ফেলছি। আমাদের সময় এরকম ছিল না, কিন্তু এখন অনেক বাইরে গেছে। কারণ আমি চাই তোমরা কিছু নিয়ে চিন্তা করো, সবকিছু তোমরা আগে বের করবা সাদা ফসফরাসের সংকেত কি, দেন এটা বিক্রিয়া কি, বাতাসে দিলে বাতাসে নিক্ষেপ করে সাদা ফসফরাস কি করবে, আর হলো পরে বিক্রিয়াটা কি হবে। সো এইটাও তোমাদের জন্য এইটা বুঝতে থাকবে। আমি দেখবো যে এটা কয়জন পারে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসলে আমাদের ওই টাইপটা, সেকেন্ড টাইপটা আমাদের শেষ। এবার আসো আমাদের 3 নম্বর টপিক, সেটা কি ঘনমাত্রা। সো ঘনমাত্রা অনেকগুলো আমাদের টার্ম আমাদের বইতে আছে, মোলারিটি, নরমালিটি, পিপি, পিপিএম, তো শতকরা অনেক কিছু আছে। সো আমরা এগুলো কিভাবে করব? একবারে পড়াবো না, আমি টাইপ ওয়াইজ ম্যাথ করব, সাথে সূত্রগুলো দেখাই দেব। তাহলে দেখবা ম্যাথের সাথে সাথে অ্যাপ্লাই কিভাবে করি একটা আইডিয়া হয়ে যাবে ক্লিয়ার। আচ্ছা শুরু করি। ঢাকা ভার্সিটি 23-24 লাস্ট ইয়ার কোশ্চেন, লাস্ট ইয়ারই কি বলছে? 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ppm এককতা। এখন ppm কি? আসলে এই কনসেপ্টটা শিখি, এই জন্য পুরোনো ভাবে শিখলে তোমাদের মনে থাকবে। ppm কি দেখো, আমরা মাথায় রাখবো যে ppm মানে কি পার্টস পার মিলিয়ন। 1 ppm মানে হলো অলওয়েজ মিন্স হলো 1 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? 1 মিলিগ্রাম পার লিটার অথবা 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, ঠিক আছে? এটা মনে রাখতে পারো যে 1 মিলিগ্রাম পার লিটার বা 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, সব সময় এটা মাথায় রাখবা। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা সব সময় এইটাকে একটু হাইলাইট করার ট্রাই করব, মনে রাখার ট্রাই করব। এখন কিভাবে এটাকে কাজে লাগাতে পারি খেয়াল করো। তাহলে ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার। তাহলে তোমাকে ভর দিয়ে দিছি, আয়তন বলছে মিলিলিটার, এটা বলছে গ্রাম। তাহলে কত হবে? গ্রামকে তাহলে কিসে নিবা? গ্রাম পার লিটার। তাহলে মানে কি 0.5 গ্রাম না, গ্রাম তো মিলিগ্রাম, মিলিগ্রাম পার লিটার কত? মিলিগ্রাম কি 10 টু দি পাওয়ার -3 নাকি? 1 গ্রাম মানে কি, সরি ভুল করলাম, 1 গ্রাম মানে কি 1000 মিলিলিটার না, নাকি মিলিগ্রাম? আমরা কি বলতে পারি বলো? গ্রাম মানে 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই লিটার কত? 100 মিলিলিটার। তাহলে এটা নাম লাগবে 100 মিলিলিটার। মিলি মানে কত? মিলি মানে হলো 100 মিলি। মিলি মানে কত? মিলি মানে হলো 10 টু দি পাওয়ার -3 লিটার। শেষ। এটা আসলে মিলিগ্রাম পার লিটার। ppm হয়ে গেছে। তুমি কি আশা করো? একদম সহজ জিনিস। -3 উপরে চলে গেল 10 টু দি পাওয়ার কত হবে? 6 হবে। দাও এটা হচ্ছে 2 3 মানে কত? -10 টু দি পাওয়ার কত? 2, এটা কত? 10 টু দি পাওয়ার -3 -10 টু দি পাওয়ার -2 উপর দিয়ে +5, এটা কত হয়? 0.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এরকম আসে। এরকম না, সরি 5 না 4, 10 টু দি পাওয়ার 4 আসে আমার। ওকে, 4 এত ppm, এত ppm এ দিতে পারেন। তাহলে এরকম মানে কত? 10 দ্বারা গুণ করলে হলো কি 5, আর 5 এর পরে 3 মানে 3টা শূন্য, 5 এর পরে 3টা শূন্য, 5000 ppm। কত হবে? 5000 ppm, 5000 ppm, ঠিক আছে? ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার বা মাইক্রোগ্রাম পার মিলিলিটার। সেটা মাথায় রাখবা। কোশ্চেন ভর মানে আয়তন গ্রাম দেওয়া আছে, তার সাথে ভাগ করে দিলেই মিলে যাবে। তারপরে বলছে হলো যে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে এত গ্রাম জলীয় দ্রবণ তৈরি করা হলো, তাহলে ঘনমাত্রা কত? একদম সহজ জিনিস, আমরা কি জানি? S সমান W ইনটু 1000/mv। শেষ। এইটা যদি আমরা না করতে পারি আসলে তোমাদের আসলে কি করা উচিত? কুচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত, আর কিছু করা নাই। চলো এইটা পারা উচিত, আর কিছু না, ছোটবেলার ম্যাথ। W কত বলছে? 0.98 গ্রাম। 1000 তো ভাগ করা আছে না, দরকার নেই, 1 লিটার বলে দিয়েছি, দেখা দরকার নেই।
তারপরে হ্যাঁ এটা তো 98 আর কিছু না, এটা কত হবে বলো? আমি বলবো ভাই আল্লাহ এটা এত কঠিন একটা জিনিস কিভাবে ভাগ করবো? কত কিছু তোমাদের তো কাহিনী। দেখো এটা ভাগ করলে কি হবে বলো? 100 দেখো 98 কত 1/1000 মানে কত 0.001 নাকি 0.001 0.001 না, হ্যাঁ 0.001 এত মোলার শেষ। তারপরে বলছে এত মোল HCl এসিডের এত মোলার HCl এসিডের এত মিলিলিটার দ্রবণকে এত মোলার লঘু দ্রবণে পরিণত করলে কতটুকু পানি যোগ করতে হবে। যদি আমার লঘুকরণের কোনো বিষয় আসে বা গাঢ়করণের বিষয়, আমাদের সূত্র কি B1S1 = B2S2। কি বলছে? লঘুকরণ বা গাঢ়করণ যদি কোনো ম্যাথ থাকে B1S1 B2S2, তাহলে আমার B1S1 B2S2, তাহলে আমার কি হবে B2 = আমি দিতে পারবো B1S1 বাই হবে কত S2, তাহলে B1S1 B1 আমার কত বলছে 500 মিলিলিটার আছে কত 500, ঘনমাত্রা কত 0.125 বাই ঘনমাত্রা কত করব 0.1 করব। এখন বলো ভাই এটা ক্যালকুলেটরে কিভাবে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? সো দেখো এটা ক্যালকুলেটর ছাড়া করা যায় কিভাবে করা যায়? 0.125 মানে কত 1/4 নাকি কত ছিল 115 না কত ছিল 0.1 মানে কত 1/10 1/10 তো উপরে চলে যাবে কত 5000 আসে। এটা ছিল জিনিসটা কি ঢাকা বোর্ড 19 ঢাকা বোর্ড তো আগে এক সময় কিলো অ্যালাউ ছিল, এখন তো অ্যালাউ না। সো কোশ্চেনটা আসলে এখানে কি হয়ে গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে 0.5 আচ্ছা ভালো কথা 1/4 0.15 তো মানে হলো তোমার 0.25 নাকি ভুলের কারণ কেন 1.5 টা এটা কি থাকে 100 দ্বারা ভাগ দিলে 10 দ্বারা ভাগ দিলে 5 100 দিলে 5 1000 তাহলে কত 4 25 এ 125 125 এর কত 125 এর ভাগ দিবে আর দাও 125 কে যদি ধরো গুণ কত আসে 5 ধরে নিতে আসে তাহলে 1 4 দ্বারা 5 2 কে 250 তার মানে তার 4 গুণ 4 কম 4 দ্বারা 4 25 বিশেষণ না তাহলে 2 দ্বারা 2 হলো 1 দ্বারা 4 দ্বারা 4 কি বললাম 4 5 20 2 4 2 8 2 8 2 8 9 10 10 5 500 আচ্ছা 500 আছে। তাহলে তার মানে হলো এটা আমার কত আসে 1/8 আসে কি আছে এটা মানে হলো 1/8। ওকে তাহলে আমি ক্যালকুলেট কিভাবে করতে পারি? এটা হলো 500 1/8 এর হলো কত 1/10, তাহলে 10 এর উপরে চলে যায় তাহলে ক্যালকুলেট কিভাবে আসে আমার 500 10 এখানে বাই হলো 8 করো ক্যালকুলেট কত আসে 500 * 8 যদি আসে 500 * 8 তো আসে হ্যাঁ 500 * 8 125/125 আচ্ছা ভালো কথা এটা তো না 8 মার দরকার নাই, যেটা আসে তাই লেখো না আসে তাই লিখো ক্যালকুলেট করার সুবিধার জন্য আমি লিখে দেব। কি লিখবো বলো 500 * 125/1000 ডিভাইড বাই কত 1/10 তাহলে সেটা করো 0 0 কাটা 0 0 কাটা তাহলে শেষ পর্যন্ত আর কি থাকতেছে 1/10 এই 10 ও কাটা তাহলে শুধুমাত্র কি থাকে বলো 125 * 5 125 * 5 তার মানে কত 125 * 5 গুণফল কত আসে 5 5 25 25 এর 5 হাত থেকে 2 5 জন্য তো 12 12 2 হাত থেকে 1 5 এর 5 5 625 তার মানে তোমার আয়তন কত হওয়া লাগবে 625 ml হওয়া লাগবে। তাহলে আগে এখন আছে কত 500 হওয়ার আগে 625 তাহলে বিয়োগফল কত 125 তাহলে আমার কত যোগ করতে হবে 125 ml পানি আমাকে যোগ করতে হবে। বুঝতে পারছি কথা এটা দেওয়া ছিল 125 1000 করে দিয়েছি কারণ কিন্তু আমার ইজিলি মিলে গেছে। সো বুঝে ট্রাই করো কি বলতে চাচ্ছি আমি আসলে। এত লিটার এত মোলা যৌবন তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন W বের করতে হবে যে S = কি WAW/MV এখানে জাস্ট করে সব বসায় W বের করবা। তারপর তো এই পার্টটা একটু খেয়াল করো যে কত এই পার্টটা আমাদের ছিল যে বলছিল যে 0.4 মোলার HCl এবং NH2SO4 দ্রবণের মোলারিটি যথাক্রমে কত এখানে কি দেওয়া ছিল n n মানে কি বলতো এখানে n মানে বোঝাই হলো আমাদের নরমালিটি n মানে কি বোঝায় n মানে বোঝাই হলো আমাদের নরমালিটি। এখন নরমালিটি মানে কি নরমালিটির সংখ্যাটা হলো এরকম বলা হয়েছে আমাদের যে নরমালিটি। সো নরমালিটির সংজ্ঞাটা আমাদের কিন্তু দাঁড় করানো হয় যে প্রতি লিটার দ্রবণে কি পরিমাণ গ্রাম তুল্য ভর আছে
মোলারিটিতে কি ছিল যে 1 লিটার দ্রবণে তোমার কত মোল থাকে, বাট নরমালিটি সংখ্যাটা হলো যে তোমার প্রতি লিটার দ্রবণে কত গ্রাম তুল্য ভর আছে, প্রতি লিটার দ্রবণে কত গ্রাম তুল্য ভর, গ্রাম তুল্য ভর। এখন কোয়েশ্চেন ইজ গ্রাম তুল্য ভরটা আসলে কি? গ্রাম তুল্য ভরটা মানে হলো বা তুল্য ভর জিনিসটা কি? তুল্য ভর যে কথাটা বোঝায়, তুল্য ভর মানে হলো তুমি যদি তোমার আণবিক যে ভর আছে বা অ্যাটমিক আণবিক ভর, তো সেই আণবিক ভরটাকে তুমি হলো তোমার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলে যেটা পাও সেটাকে আমরা বলি হলো তোমার তুল্য ভর। এখন তুল্য সংখ্যা কি আমি এখন ছোট করে একটু বলে দিই যেহেতু ভিডিওর মাঝখানে। তুল্য সংখ্যা হলো ধরো একটা ACl যে কয়টা H প্লাস দিবে, মানে সোজা কথা একটা এসিড যে কয়টা H প্লাস দেয় সেটা তার তুল্য সংখ্যা, আর একটা ক্ষার যে কয়টা OH মাইনাস দেয় সেটা হলো তার OH মাইনাস দেয় সেটা তুল্য সংখ্যা। মানে এসিড যে কয়টা H প্লাস দেয়, তারপরে তোমার ক্ষার যেগুলো ছিল যে কয়টা OH মাইনাস দেয়, যদি ভাবে চিন্তা করি তো সেগুলো আমরা কাছে তুল্য সংখ্যা। তাহলে এখানে দেখো তো, তাহলে নরমালিটির সংখ্যার সাথে একটা সম্পর্ক আছে আমাদের মোলারিটির সাথে, সেটা হলো n সমান সমান আমাদের যে নরমালিটি, সেই নরমালিটির সংখ্যাটা হলো তোমার ছিল নরমালিটির সংখ্যাটা ছিল তোমার হলো s ইন্টু ই। নরমালিটির সংখ্যাটা কি? s ইন্টু ই। ইটা কি? ইটা হলো আমার তুল্য সংখ্যা, মানে এই যে তুল্য সংখ্যাটা এটাকে আমরা ই দ্বারা অনেক সময় ডিফাইন করি। তো ই হলো তুল্য সংখ্যা, এস হলো মোলারিটি। তাহলে নরমালিটি সমান সমান কি? s ইন্টু ই। এখন তোমাকে এখানে নরমালিটি দিয়ে দিতে, তাহলে মোলারিটিতে নেওয়া লাগবে বলছে না, তাহলে মোলারিটি কত হবে? s সমান সমান কি হবে? n বাই ই। তাহলে তুমি চিন্তা করো আমার n কত? n হলো 0.1। HCl কয়টা H প্লাস? একটা, তাহলে 0.1 বাই 1, তাহলে সেটা আসে কত? 0.1। তারপরে n H2SO4 এর জন্য কত হবে? H2SO4 এর ক্ষেত্রে আমার কি দাঁড়ায়? H2SO4 এর ক্ষেত্রে আমার নরমালিটি হলো 0.1 ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। H2SO4 কয়টা H প্লাস দেয়? দুইটা H প্লাস দেয়, তাহলে এটা হবে কত? 0.1 বাই 2 সমান সমান কত হবে বলো? 0.1 বাই 2 যদি করি তাহলে কত হয়? 0.1 অর্ধেক করলে 0.05, তাই না? 0.05। তাহলে आंसर কত আসবে? आंसर আসবে হলো 0.1 আর 0.05। কই আছে এটা? 0.1 আর 0.05। ওকে, এখন আশা করি পারবে। বলছে 2 ppm NaCl দ্রবণের ক্ষেত্রে কন্ডিশন ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার ও মাইক্রোগ্রাম পার লিটার। মানে কি? প্রতি ppm মানে কি হবে? মিলিগ্রাম পার লিটার। 1 লিটার দ্রবণে এত মিলিগ্রাম, বা মাইক্রোগ্রাম পার মিলিলিটার, মানে 1 মিলিলিটার দ্রবণে এত মাইক্রোগ্রাম। প্রতি মিলিলিটার দ্রবণে 200 মাইক্রোগ্রাম আছে নাকি? 2 ppm মানে হলো কি? 2 ppm মানে প্রতি মিলিলিটার দ্রবণে 2 মাইক্রোগ্রাম থাকবে, এটা ভুল। তারপরে কি? প্রতি লিটার দ্রবণে 2 মাইক্রোগ্রাম থাকবে নাকি? লিটার একটা লিটার ছিল বলে দাও, তাহলে 2 মিলিলিটার দ্রবণে 2 মিলিলিটার, কনসেশনটা ভুল করছি কোন দাও। 2 মিলিলিটার দ্রবণে 2 প্রতি মিলিলিটার দ্রবণে, প্রতি মিলিলিটার দ্রবণে দেখো কি আছে? প্রতি মিলিলিটার দ্রবণে কত মাইক্রোগ্রাম? 2 মাইক্রোগ্রাম আছে। তাহলে কি এইটা আমার সত্য? প্রতি মিলিলিটার দ্রবণে 2 মাইক্রোগ্রাম আছে, এটা হলো আমার ppm। 26 নম্বরে তো আমাকে কোশ্চেনে বলা হয়েছিল যে এটা যদি একটা 1 মোলার সালফিউরিক অ্যাসিডের সমতুল্য কত, এটা আমরা দেখে আসছি না যে সমতুল্য বলছে আমরা n সমান সমান কি করছি? n সমান সমান করছি s ইনটু e। তাহলে আমার দ্রবণের সমতুল্য বলছে কত? নরমাল সলিউশন, s দেওয়া আছে। তাহলে n ইনটু e করে কত হবে? s এর মান কত? সালফিউরিক অ্যাসিডের বলছে ঘনত্ব 1 ডলার, মানে বলছে 1, আর e তুল্য সংখ্যা কত বলছিলাম? 2। তাহলে 2, তাহলে কত আসবে? 2 নরমাল সলিউশন। তাহলে আমার সলিউশন কত হবে? 2 নরমাল। ঘনমাত্রার একক কি? নরমাল লিকুইডের ক্ষেত্রে নরমাল। তাহলে आंसर কত হবে? 2 নরমাল। ওকে, তারপরে বলছে ppb একক দ্বারা দ্রবণের ভরকে ঘনত্ব প্রকাশ করা হয়। ppb, pp মানে কি? পার্টস পার বিলিয়ন। ppb মানে পার্টস পার বিলিয়ন। ppm আমরা কি করতাম? ppm মানে কি? পার্টস পার বিলিয়ন, যেটা ছিল 10 টু দি পাওয়ার 6। pp মানে কত হবে? 10 টু দি পাওয়ার 9। কত হবে? 10 টু দি পাওয়ার 9। ppb একক দ্বারা দ্রবণের ভরকে ভর অনুপাতে প্রকাশ করা হয়। আচ্ছা, কোশ্চেন মনে ভুল আছে। ppb একক দ্বারা ভর অনুপাত কত? 10 টু দি পাওয়ার 9 তো, হ্যাঁ 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, তারপরে বলছে হলো যে এখানে একটা কোশ্চেন আসছে যে কোনটি দ্রবণের ঘনমাত্রা আছে? এই যে এখানে দেখতেছো এটা কি? এইটাকে আসো
একটু বুঝি। এখানে একটা মোলারিটি চলে আসছে। মোলারিটি মানে কি? আমরা এখানে দেখি, এখানে আমরা এখানে বোঝার ট্রাই করি। দেখো আমরা কি জানি মোলারিটি, মোলারিটি মানে আমরা কি জানি বলতো? দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন তাই না? মোলারিটি মানে বুঝছো, কনসেপ্টটা বুঝছো। মোলারিটি, মোলারিটি মানে কি? মোলারিটি মানে হলো তোমার দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। কি বললাম? মোলারিটি মানে হলো দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, ঠিক আছে? আর নরমালিটি মানে আমরা কি শিখলাম? নরমালিটি, নরমালিটি মানে আমরা শিখলাম কোন সোজা কথায় তোমার মোলারিটি বাই তুল্য সংখ্যা। আমি যেটা জানি আমি তোমাকে ওটাই বললাম। এটা তো আমার নিয়ম আছে, বাট আমি যাচ্ছি না। মোলারিটি বাই তুল্য সংখ্যা, আমি যেটা তোমাকে, আমি তোমাকে জাস্ট এইটা বোঝানোর যতটুকু লাগে তাই বলতেছি। দেখো আচ্ছা, দেখো তার মানে তুমি সেটা দেখো, মোলারিটি মানে হলো দ্রব্যের ভরকে আয়তন দ্বারা ভাগ করতেছো, মোলারিটিকে দ্রব্যের ভরকে দ্রাবকের ভর দ্বারা ভাগ করতেছো, নরমালিটিকে মোলারিটিকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতেছো। এখন তুমি আচ্ছা ক্লিয়ার, নরমালিটি মানে কি? নরমালিটি মানে হলো S সমান সমান কি? S সমান n ইনটু S সমান সমান হলো n ইনটু e, n বাই কি ছিল নাকি কি এরকম? মাঝে মধ্যে আমিও বলি কি যে ভাবে মাঝে মধ্যে n সমান সমান s বাই e আসবে, হ্যাঁ লেখা দাও নাকি? ঠিক আছে, n সমান সমান হলো s বাই e। তো এই চিন্তা করলে আমার যেটা হবে সেটা হবে হলো নরমালিটি, এটা হলো সবচেয়ে বেশি কোনটা, তাহলে কি ছিল? s সমান সমান হবে হলো n ইনটু e। আচ্ছা একটু তাড়াতাড়ি দেখি,